নমস্কার। শুরু করছি প্রফুল্ল রায়ের উপন্যাস যাত্রা সঙ্গী। আজ তৃতীয় পাঠ। পরদিন সি আর ডি গ্রুপের মধ্যে কম্পিটিশান। মর্নিং সেশন থেকেই ডিবেট জমে গেল। লাঞ্চের আগে পক্ষে এবং বিপক্ষের মোট 8টা টিমের 8জন স্পিকারই দুর্ধর্ষ ডিবেটার। তাদের জন্য নির্দিষ্ট 2 ঘন্টা 40 মিনিট সময় অডিটোরিয়ামকে একেবারে মাতিয়ে দিল। পোস্ট লাঞ্চ সেশনের কম্পিটিটার আরও 8টা টিম। মধ্যাহ্নভোজের আগে ডিবেট যে উত্তেজনায় পৌঁছে গিয়েছিল, পরে তার তীব্রতা আরও বেড়ে গেল। এই সেশনের প্রথম 6টা টিমের বিতর্ক শেষ হয়েছে। ডিবেটাররা কেউ কারোকে 1 সেন্টিমিটার জমিও ছাড়েনি। বাকি থেকে গেছে সি আর ডি গ্রুপের 2টো টিম। সি গ্রুপের 2 ডিবেটার এসেছে পশ্চিমবঙ্গের বাইরের একটা ইউনিভার্সিটি থেকে, নাম মধ্য ভারত বিশ্ববিদ্যালয়। আর ডি গ্রুপে রয়েছে আয়োজক সুদীপ্তাদের ইনস্টিটিউটের 2 ডিবেটার, মৃদুল সেন আর অরিন্দম মিত্র। অরিন্দমরা বলবে মিশ্র অর্থনীতির বিপক্ষে। প্রথমে মধ্য ভারত বিশ্ববিদ্যালয়ের 2 ডিবেটারকে মঞ্চে ডাকা হলো, অজিত বাজপেয়ী এবং দীনেশ মিশ্র। এই টিমের স্পিকার দীনেশ, সে তুখোড় ডিবেটার। মিশ্র অর্থনীতির পক্ষে নানা যুক্তি সাজিয়ে 20টা মিনিট সমস্ত অডিটোরিয়ামকে মুগ্ধ করে রাখল। এবার সঞ্চালক ডি গ্রুপের শেষ টিমের মৃদুল সেন এবং অরিন্দম মিত্রকে ডেকে নিলেন। মঞ্চ থেকে মাত্র 10 ফুটের দূরত্বে অডিটোরিয়ামের 3rd রোতে বসে সুদীপ্তা বুকের ভেতর হাতুড়ি পেটার আওয়াজ পাচ্ছে। স্নায়ুগুলো টান টান। রক্তচাপ হঠাৎই যেন অনেকটা বেড়ে গেছে, কেননা 2 দিনের 4টে সেশনের শেষ স্পিকার অরিন্দম। আজ নামকরা ইনস্টিটিউটগুলোর সব স্পিকারই যেভাবে অডিটোরিয়ামকে মাতিয়ে দিয়েছে, তারপর ইংলিশ সেকেন্ড ইয়ারের অরিন্দম কতটা কি করতে পারবে ভাবতে পারছে না সুদীপ্তা। ইকোনমিক্সের মৃদুল সেনকে স্পিকার করলেই ভালো হতো, কারণ এটা তো তারই সাবজেক্ট। কেন যে অরিন্দম দুঃসাহস দেখাতে গেল, মাথার ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে সুদীপ্তার। অরিন্দম যদি নার্ভাস হয়ে পড়ে, তাদের বিখ্যাত ইনস্টিটিউটের সম্মান কি রাখতে পারবে? হঠাৎ সুদীপ্তার খেয়াল হলো, অরিন্দমের জন্য তার এত টেনশান হচ্ছে কেন। কোনো লজিক নেই। অরিন্দম তার টিমকে যদি ডোবায়ও, ইনস্টিটিউটের ছাত্রী হিসাবে সুদীপ্তার নিশ্চয়ই খারাপ লাগবে, কিন্তু এত টেনশান হবে কেন? লজিক নেই। তবু টেনশানটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মৃদুল এবং অরিন্দম মাইকের সামনে এসে দাঁড়ালো। অডিটোরিয়ামের ডান পাশের দেওয়ালে বিশাল গোলাকার ওয়াল ক্লকটা একবার দেখে নিয়ে অরিন্দম শুরু করলো। তার ইংরেজি মোহিত হয়ে শোনবার মতো, স্বচ্ছ, ঝরঝরে। প্রতিটি শব্দ মেপে মেপে এমনভাবে ব্যবহার করছে যাতে তার বক্তব্যের ধার ক্রমশ বাড়ছে, এক লহমার জন্য থামছে না। রিসার্চার মৃদুলের কাছ থেকে কোনো রকম সাহায্য নিচ্ছে না, তাড়াহুড়ো নেই। মধ্য ভারত বিশ্ববিদ্যালয়ের দীনেশ মিশ্রর যাবতীয় যুক্তি খান খান করে, পাল্টা যুক্তি এবং তথ্য খাড়া করে মিশ্র অর্থনীতির ত্রুটি বা গলদগুলো কোথায় চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিচ্ছিল। বেসরকারি সেক্টরের মূল উদ্দেশ্য হলো মুনাফা, শ্রমিকদের এক্সপ্লয়টেশন, কম কর্মী দিয়ে বেশি উৎপাদন ইত্যাদি ইত্যাদি। একের পর এক পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু কর্মসংস্থান বাড়ছে কোথায়? শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। অদক্ষ শ্রমিকদের হাল শোচনীয়। এই অর্থনীতিতে দেশের সর্বাঙ্গীন উন্নয়ন সম্ভব নয়। অর্থনীতি এবং দেশ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে এভাবে বলা সম্ভব নয়। দীনেশ এবং তার আগের স্পিকাররা শ্রোতাদের অবশ্যই মুগ্ধ করেছিল, কিন্তু অরিন্দম তাদের অনেকটাই ছাপিয়ে গেছে। 20 মিনিট পর সে থামল। তারপর মৃদুলকে সঙ্গে করে মঞ্চ থেকে নেমে এসে তাদের সিটে বসে পড়ল। বাঁ দিক দিয়ে দীনেশরাও নিচে নেমে নিজেদের সিটে গিয়ে বসেছে। কালকের মতো আজও মঞ্চের সামনের দিকে 3rd রোয়ে বসেছিল সুদীপ্তা। তার সমস্ত টেনশন উধাও।
বুকের ভেতরকার সেই হাতুড়ি পেটাও থেমে গেছে। কেন মৃদুল সেন সিনিয়র এবং ইকোনমিক্সের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও জুনিয়র একজন ইংলিশের স্টুডেন্টকে স্পিকারের জায়গাটা ছেড়ে দিয়েছিল, এইবার বুঝতে পারছে সে। অবাক হয়ে সুদীপ্তা অরিন্দমের দিকে তাকিয়েছিল। আগের দিন এ আর বি গ্রুপের মধ্যে যে প্রতিযোগিতা হয়েছিল তার ফলাফল ঘোষণা করতে 20 মিনিটের বেশি লাগেনি। আজ কিন্তু অনেকটা সময় লাগলো, প্রায় 1 ঘন্টা। সভাপতি হ্যান্ড মাইক তুলে নিয়ে বললেন, আজ সি এবং ডি গ্রুপের প্রতিটি টিমই অসাধারণ ডিবেট করেছে। বিতর্ককে কোন হাইটে তুলে নেওয়া যায় তা অডিটোরিয়ামের দর্শকরা মুগ্ধ হয়ে শুনেছেন। আমরা যারা মঞ্চে বসে আছি তারাও মুগ্ধ হয়েছি। আজকের প্রতিদ্বন্দ্বী প্রতিটি টিমের মধ্যে মার্কসের তফাৎ খুব কম। প্রথম 7টা টিম 100-র মধ্যে 80 থেকে 86 পেয়েছে, আর শেষ দুটো টিম সামান্য বেশি। মধ্যপ্রদেশ ইউনিভার্সিটির অজিত বাজপেয়ী এবং দীনেশ মিশ্র পেয়েছে 90, আর আমাদের ইনস্টিটিউটের মৃদুল সেন আর অরিন্দম মিত্রের টিমটা স্কোর করেছে 93। মাননীয় বিচারকদের রায়ে মৃদুল অরিন্দমের টিম আজ চ্যাম্পিয়ন হয়েছে। বিচারকদের নির্দেশে আমাকে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে হচ্ছে। কাল এ আর বি গ্রুপের ডিবেটের মান ভালো ছিল না, আমাদের প্রত্যাশার অনেক নিচে। তবু মার্কসের নিরিখে রামমোহন কলেজ চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের মার্কস 100-এ মাত্র 58। নিয়মানুযায়ী আগামীকাল তাদের সঙ্গে মৃদুল অরিন্দমের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা, কিন্তু দুই টিমের মধ্যে মার্কসের পার্থক্য এতটাই যে কাল আর তার প্রয়োজন নেই। বিচারকদের মতে দুদিনের এই ডিবেটে চ্যাম্পিয়ন হয়েছে মৃদুল অরিন্দমের টিম। রানার্স আপ মধ্য ভারত বিশ্ববিদ্যালয়ের অজিত এবং দীনেশ। সেরা স্পিকার নির্বাচিত হয়েছে অরিন্দম মিত্র। যেহেতু এ আর বি গ্রুপ মিলিয়ে প্রথম দিনের শীর্ষে ছিল রামমোহন কলেজ, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত ডিবেট কম্পিটিশনের চ্যাম্পিয়ন এবং রানার্স আপদের সঙ্গে তাদের স্পেশাল একটা ট্রফি আর 25,000 টাকার পুরস্কার দেওয়া হবে। যেহেতু স্পেশাল প্রাইজের ট্রফির কথা আগে ভাবা হয়নি, তাই সেটি তৈরি করিয়ে পরে পাঠিয়ে দেওয়া হবে। স্থির করা ছিল আগামীকাল ডিবেটের শেষে পুরস্কার দেওয়া হবে। বিচারকরা অত্যন্ত ব্যস্ত মানুষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। প্রতিটি মুহূর্ত তাদের কাছে অত্যন্ত মূল্যবান। তারা চাইছেন ডিবেটের প্রক্রিয়া যখন শেষ হয়েছে এবং ফলাফলও ঘোষণা করা হয়েছে, আজই পুরস্কারগুলো দেওয়া হোক। আমরা তারই ব্যবস্থা করছি। কিছুক্ষণের মধ্যেই পুরস্কারের চেক এবং ট্রফি দেওয়া শুরু হলো। ভাইস চ্যান্সেলরের অনুরোধে বিচারকরা একে একে পুরস্কার প্রাপকদের হাতে চেক এবং ট্রফি তুলে দিতে লাগলেন। প্রথমে স্পেশাল প্রাইজের চেকটা দেওয়া হলো রামমোহন কলেজের টিমকে, তারপর রানার্স আপ অজিত বাজপেয়ী এবং দীনেশ মিশ্রকে, সবার শেষে মৃদুল সেন এবং অরিন্দম মিত্রকে। অরিন্দমকে আলাদাভাবে শ্রেষ্ঠ স্পিকারের চেক আর ট্রফি তুলে দিলেন বোম্বে ইউনিভার্সিটির অর্থনীতির হেড অব দ্য ডিপার্টমেন্ট আর আমেরিকার নামকরা একটা ইউনিভার্সিটির অধ্যাপক। পুরস্কার হাতে তুলে নিয়ে দুজনেই তাকে আন্তরিক অভিনন্দন জানালেন। অডিটোরিয়ামের বেশিরভাগ শ্রোতাই এই ইনস্টিটিউটের ছাত্রছাত্রী। অরিন্দমদের যখন পুরস্কার দেওয়া হচ্ছিল, পুরো হলটা হাততালি আর উল্লাসে ফেটে পড়েছে। অনুষ্ঠান শেষ হলে অরিন্দমরা বাইরে বেরিয়ে আসতেই ইনস্টিটিউটের ছেলেমেয়েরা হই হই করতে করতে তাদের ছেঁকে ধরল। সুদীপ্তার তীব্র ইচ্ছা হচ্ছিল অরিন্দমের সঙ্গে কথা বলে, কিন্তু তাকে এবং মৃদুলকে ঘিরে যে ভিড়টা রয়েছে তা ভেদ করে তার কাছে পৌঁছানো যায়নি। দ্বিতীয় দিনের ডিবেট এবং পুরস্কার দিতে দিতে প্রায় সন্ধে হয়ে গেছে। সুদীপ্তা ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরে এলো। ওয়েন্দ্রিলাও তার কলেজ থেকে চলে এসেছে।
ইনস্টিটিউটের ডিবেট কম্পিটিশনের কথা আগেই তাকে জানিয়েছিল সুদীপ্তা। কম্পিটিটরদের লিস্টে অরিন্দমের নামটা দেখার পর থেকে সে যে ভীষণ টেনশানে ছিল তা বৌদিকে সে রোজই জানিয়ে গেছে। ইংরেজির ছাত্র হয়ে অরিন্দম দুম করে দেশের অর্থনীতি নিয়ে ডিবেটে নির্ঘাত ডাহা ফেল করে বসবে। ঐন্দ্রিলা চোখ কুঁচকে ঠোঁট টিপে হেসে হেসে মজা করে বলেছে, ফেল করুক কি ফ্লাইং কলারে বেরিয়ে আসুক, তা নিয়ে তোর আহার নিদ্রা ঘুচে গেছে দেখছি। ব্যাপারটা কী রে? সুদীপ্তার চকিতে নিজেকে সামলে নিয়েছে। কী আবার ব্যাপার? ঐন্দ্রিলা চোখ দুটো ছোট করে কণ্ঠস্বর আরও নামিয়ে দিয়েছে। কিসের যেন একটা গন্ধ পাওয়া যাচ্ছে। সুদীপ্তা ঝংকার দিয়ে উঠেছে। বৌদি, তুমি একটা যাচ্ছে তাই। এই ডিবেটের সঙ্গে আমাদের ইনস্টিটিউটের প্রেস্টিজ সুনাম জড়িয়ে আছে, দুশ্চিন্তা হবে না? ঐন্দ্রিলা তাকে কিন্তু সহজে ছাড়েনি। কী রে, অরিন্দমের জন্যে তোদের ইনস্টিটিউটের সব মেয়েই যেন বিশ্বব্রহ্মাণ্ড ভুলে গিয়ে দুশ্চিন্তা করছে। সুদীপ্তা কয়েক লহমা ঐন্দ্রিলার দিকে তাকিয়ে থেকে হঠাৎ হেসে ফেলেছে। তুমি একেবারে ইনকরিজেবল, তোমাকে নিয়ে আর পারা যায় না। আজ কিন্তু টেনশান ফেনশান কিছুই নেই সুদীপ্তার। এমনিতে সে একটু চাপা ধরনের, খানিকটা ইন্ট্রোভার্ট। একমাত্র ঐন্দ্রিলা ছাড়া প্রাণ খুলে সে কারোর সঙ্গে তেমন মিশতে পারে না। কথা টথাও বলে কম। আজ সে একেবারে উচ্ছ্বসিত, যেটা তার স্বভাব বিরুদ্ধ। বলল, জানো বৌদি, অরিন্দম আজ সারা অডিটোরিয়াম মাতিয়ে দিয়েছে। আমি এর 10%ও এক্সপেক্ট করিনি। রীতিমতো উৎসুকী হলো ঐন্দ্রিলা। মজা টজা বা লেগ পুলিং কিছুই করলো না। জিজ্ঞেস করলো, কীরকম, একটু ডিটেলে বল। ডিবেটে মিক্সড ইকোনমির বিপক্ষে 20 মিনিট যা বলে গেল একেবারে ফ্যান্টাস্টিক। ঝরঝরে ইংরেজি, একটা শব্দের জন্য ফাম্বল করেনি। তেমনই এক্সপ্রেশন। ওর যুক্তিগুলো তুলে ধরতে যেসব অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দরকার সেটাই ইউজ করেছে। অরিন্দমের জন্য আমাদের ইনস্টিটিউট চ্যাম্পিয়ন হতে পেরেছে। ওয়েস্ট বেঙ্গল তো বটেই, বাইরের 2-3টে স্টেট থেকেও বেশ কটা টিম পার্টিসিপেট করেছে। তাদের মধ্যে অনেকেই ব্রিলিয়ান্ট। এদের সঙ্গে কম্পিট করে বেস্ট স্পিকারের ট্রফিটা জিতে নিয়েছে। তুমি কল্পনা করতে পারবে না, সারা অডিটোরিয়াম তো বটেই, যেসব নামকরা ইকোনমিস্টরা জাজ ছিলেন তারা কিভাবে অরিন্দমকে কনগ্র্যাচুলেট করেছেন। একজন লিটারেচারের স্টুডেন্ট মিক্সড ইকোনমি নিয়ে ডিবেটে নিজের টিমকে চ্যাম্পিয়নই করেনি, সেরা স্পিকারও হয়েছে। আগ্রহটা কয়েক গুণ বেড়ে যায় ঐন্দ্রিলার। সে নিজেও জেএনইউর ইকোনমিক্সের তুখোড় ছাত্রী, সরকারি কলেজে অর্থনীতি পড়ায়। বলল, অরিন্দমকে নিয়ে একেবারে লাগাম ছাড়া উচ্ছ্বাস্ত দেখালি, যেন তুই চ্যাম্পিয়ন হয়েছিস। তোকেই বেস্ট স্পিকারের ট্রফিটা দেওয়া হয়েছে। ইমোশান প্যাশান এসব বাদ দে। মিক্সড ইকোনমির বিপক্ষে অরিন্দম কি বলেছে সেটা মনে আছে? জল জল চোখে ঐন্দ্রিলার দিকে তাকালো সুদীপ্তা। শিওর, শুনতে চাও? চাই। সুদীপ্তার স্মৃতিশক্তিটা প্রখর, প্রায় ফটোগ্রাফিক মেমোরি। একবার যা শোনে বা পড়ে হুবহু মনে করে রাখে। অরিন্দম মিশ্র অর্থনীতির বিপক্ষে নানা যুক্তি এবং তথ্য মিশিয়ে যা যা বলেছে সব বলে গেল। শুনতে শুনতে অবাক হয়ে যাচ্ছিল ঐন্দ্রিলা। সাহিত্যের স্টুডেন্টটির ওপর তার শ্রদ্ধা বেড়ে গেল। রিয়েলি সুপারব। ওকে একদিন আমাদের বাড়ি নিয়ে আসতে পারিস? আলাপ করতে খুব ইচ্ছে হচ্ছে। বৌদি, ওর সঙ্গে আমার পরিচয়টা অল্প দিনের, খুব সিরিয়াস টাইপের। দেখা হলে 2-1টা কথা, একটু হাসি টাসি, দিস মাছ। ফট করে কি বলা যায়, আপনি একদিন আমাদের বাড়িতে চলুন না, কি ভাববে? ঐন্দ্রিলা আর কথা বাড়ায়নি। 6 সুদীপ্তা ঠিকই করে রেখেছিল পরদিন ইনস্টিটিউটে গিয়ে দেখা হলেই অরিন্দমকে কনগ্র্যাচুলেট করবে। কিন্তু কোথায় অরিন্দম? না প্যাসেজে, না সিঁড়িতে, না লিফটে, এমনকি লাইব্রেরি বা ক্যান্টিনেও নয়। বেশ কয়েক মাস হলো ইনস্টিটিউটে ক্লাস করছে সুদীপ্তা, কিন্তু কোনো দিন অরিন্দমকে অ্যাবসেন্ট দেখেনি।
অন্য অনেকের মতো ক্লাসও বাঙ্ক করেনি। শুধু সেদিনই না, পরপর আরও 2-3 দিন তাকে দেখা গেল না। কি হতে পারে? অসুখ টসুখ? ভেতরে ভেতরে বেশ উৎকণ্ঠাই হচ্ছিল। ইংলিশ সেকেন্ড ইয়ারের কয়েকজনের সঙ্গে এর মধ্যে পরিচয় হয়েছে। সমীক, শ্রেয়া, হিন্দোল, অন্বেষা, মঞ্জুষা, শুভঙ্কর এবং আরও কেউ কেউ। তাদের কারো কাছ থেকে কি অরিন্দমের খবর নেবে? নিতে গিয়েও থমকে গেছে। ওরা কিছু ভাবতে পারে। 3 দিন পর 4th ডেতে ক্যান্টিনে দেখা হয়ে গেল। রোগে টোগে ভুগলে চেহারায় তার একটা ছাপ পড়ে। সেসব কিছুই চোখে পড়ল না। একটা ফাঁকা টেবিলে সে বসে আছে। খুব সম্ভব খাবারের অর্ডার দিয়ে ওয়েট করছে। একটু দূরে একটা টেবিলে সবে এসে বসেছে সুদীপ্তা। ওয়েটার তখনও তার কাছে আসেনি। চুম্বকের মতো অরিন্দম যেন টানতে থাকে। হঠাৎ সে উঠে পড়ল। শঠান চলে এলো অরিন্দমের টেবিলে। আপনার এখানে বসতে পারি? অন্যমনস্ক অরিন্দম কিছু ভাবছিল। চমকে উঠে সুদীপ্তাকে দেখে একটু হাসল। আগের মতো অতটা উদাসীন বা নিজেকে খোলসের ভেতর গুটিয়ে রাখা নয়। একটা চেয়ারের দিকে আঙুল বাড়িয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, বসো। কিছু দরকার আছে? বসতে বসতে সুদীপ্তা বলল, সেদিন আপনার ডিবেট শুনেছি, অ্যামেজিং। সারা অডিটোরিয়াম একেবারে মুগ্ধ। প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর ইনস্টিটিউটের ছেলেমেয়েরা আপনাকে ঘিরে ধরে এত হৈ হৈ করছিল যে আপনার ধারে কাছে এগুতে পারিনি। আমার সিনিয়র, জুনিয়র আর ব্যাচমেটরা একটু বেশি রকম বাড়াবাড়িই করছিল। একটুও বাড়াবাড়ি নয়। আপনার জন্যে হোল ইনস্টিটিউট গর্বিত। খুব সম্ভব অরিন্দমের সংকোচ হচ্ছিল। সে চুপ করে থাকে। সুদীপ্তার মতো অন্তর্মুখী চুপচাপ মেয়েকেও যেন কথায় পেয়েছে। সেদিন আপনাকে কনগ্র্যাচুলেট করতে চেয়েছিলাম, পারিনি। মাঝখানে 3 দিন আপনাকে দেখিনি। কোনো দিন তো অ্যাবসেন্ট থাকেন না। কি হয়েছিল? আমার কিছু হয়নি। আমার এক পিস্তুত বোনের বিয়ে ছিল। হাবড়ায় ওদের বাড়ি। মা আর বাবার সঙ্গে সেখানে যেতে হয়েছিল। ও, আজ দেখা হলো। ওভারওয়েলমিং ডিবেট, চ্যাম্পিয়ন হওয়া, বেস্ট স্পিকারের ট্রফি পাওয়া, সমস্ত কিছুর জন্য অজস্র অভিনন্দন। লাজুক মুখে অরিন্দম বলল, খুব খুশি হলাম। মেনি মেনি থ্যাঙ্কস। বেয়ারা টোস্ট আর কফি নিয়ে এলো। সুদীপ্তা লক্ষ্য করেছে টোস্ট কফি ছাড়া অন্য কিছু খায় না অরিন্দম। ক্যান্টিনটা সাবসিডাইজড। বাইরের থেকে অনেক কম দামে এখানে ইনস্টিটিউটের স্টুডেন্ট, নন টিচিং স্টাফ এবং টিচারদের জন্য খাবারের ব্যবস্থা। বেওয়ারা কাপ প্লেট টেবিলে নামিয়ে রেখে চলে যাচ্ছিল। অরিন্দম তাকে হাত তুলে থামিয়ে দিয়ে সুদীপ্তাকে জিজ্ঞাসা করলো, তোমার জন্যে কী আনতে বলবো? প্রথম আলাপের দিনটার কথা মনে পড়ে যায় সুদীপ্তার। নিজের খাবারের বিল অরিন্দম নিজেই দিয়েছিল। ময়ূরী বা তাকে দিতে দেয়নি। বুঝিয়ে দিয়েছিল কেউ তাকে খাওয়াক, সেটা যেমন সে চায় না, তেমনি সেও কারো খাবারের বিল মেটাবে না। বিব্রতভাবে সুদীপ্তা বলল, না না, আমি অর্ডার দিচ্ছি। তা হয় না। তুমি আমাকে কনগ্র্যাচুলেট করেছো, তোমাকে একটু এন্টারটেন করার সুযোগ দাও। বলে অরিন্দম হাসল। অন ওয়ান কন্ডিশন। কি সেটা? আমিও একদিন আপনাকে খাওয়াবো। আর ট্রিট টু আ চ্যাম্পিয়ন। একটু চুপ করে থেকে অরিন্দম বলল, ওকে, আমি রাজি। তবে খুব তাড়াহুড়োর দরকার নেই, সেটা একদিন হলেই হবে। বেয়ারাটা দাঁড়িয়েছিল। অরিন্দম বলল, কি খাবে বললে না তো? আপনার জন্যে যা এনেছে তাই বলে দিন। টোস্ট আর কফির অর্ডার নিয়ে বেয়ারা চলে গেল। 10 মিনিটের ভেতরেই সব এসে গেল। খেতে খেতে সুদীপ্তা বলল, সেদিন আপনার ডিবেট শুনতে শুনতে খুব অবাক হয়ে গিয়েছিলাম। সে কি বলতে চায় ঠিকমতো ধরতে না পেরে তাকিয়ে থাকে অরিন্দম। কোনো প্রশ্ন করে না। সুদীপ্তা বুঝিয়ে দিল, আপনি ইংলিশের স্টুডেন্ট, ইকোনমিক্সের এত সব ব্যাপার জানলেন কি করে? আমি ইন্ডিয়ার একজন সচেতন সিটিজেন। নাগরিক হিসাবে দেশের অর্থনীতি, সোশিওলজি টজি সম্বন্ধে একটু আধটু খবর রাখতে হবে না? সবারই তো রাখা উচিত, তাই না?
দেশ টেস তো অনেক বড় ব্যাপার, নিজের পড়াশোনা বিশেষ করে তার সাবজেক্ট ইংলিশটা সম্বন্ধে অন্য কিছু কখনো ভাবেনি সুদীপ্তা। তার চোখের সামনে শুধুই অক্সফোর্ড কি কেমব্রিজের ডিম। অরিন্দমের কথাগুলো তাকে যেন বেশ একটা ঝাঁকুনি দেয়। খাওয়া শেষ হলে বিল মিটিয়ে তড়িৎ পায়ে উঠে পড়ে অরিন্দম। আচ্ছা, আবার দেখা হবে। সে চলে গেল। সুদীপ্তা জানে ক্যান্টিনে খাওয়ার পর অরিন্দমের গন্তব্য হলো লাইব্রেরি। সে নিজেও সেখানেই যাবে। তাকে তো অরিন্দম বলতে পারতো, চলো একসঙ্গে যাওয়া যাক। পরক্ষণেই মনে হলো এই ভাবনাটা একটু বাড়াবাড়ি। সে খেয়াল করেনি ক্যান্টিনের আর এক প্রান্তে বসে তারই ব্যাচমেট মধুরা, দীপঙ্কর আর মাধুরী তাকে লক্ষ্য করছিল। সুদীপ্তা উঠে তার লেডিস ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বাইরের দরজার দিকে যাচ্ছে। মধুরারা একরকম দৌড়ে এসে যাকে বলে রেড করা, 3 পাশ থেকে তাই করলো। আচমকা এভাবে হানা দেওয়ায় হকচকিয়ে যায় সুদীপ্তা। বলে ওঠে, কি কি? মধুরা মুখ খুব আলগা, তার ওপর মহা ফাজিল। একটা চোখে ছোট করে ঠোঁট কামড়াতে কামড়াতে বলল, তোর দারুণ ক্যালি আছে রে। কিসের ক্যালি? আক্রমণটা কোন দিক থেকে আসছে তা বোঝার চেষ্টা করে সুদীপ্তা। মিস্টার সিরিয়াসকে বেশ পটিয়ে ফেলেছিস। অরিন্দম কলেজে গম্ভীর টম্ভীর হয়ে থাকে। ক্লাস আর লাইব্রেরির বাইরে অন্য কোনো দিকে তার নজর নেই। তাই কে যেন তার ওই নামটা দিয়েছে। তারপর মুখে মুখে সারা ইনস্টিটিউটে সেটা চালু হয়ে গেছে। মুখ লালচে হয়ে উঠেছে সুদীপ্তার। রাবিশ, কি যাতা বলছিস? ময়ূরী বলল, এই ইনস্টিটিউটের যা কেউ কোনো দিন পারেনি তুই সেটা করে ফেললি। ওরা ঠেলতে ঠেলতে সুদীপ্তাকে যেন একটা অতল খাদের দিকে নিয়ে যাচ্ছিল। কি কি করেছি? দীপঙ্কর বলল, ওর ঘাড় ভেঙে কফি টফি। সে চোখের একটা ভঙ্গি করে থেমে গেল। সুদীপ্তা বলল, আরে ডিবেটে ওরা চ্যাম্পিয়ন হয়েছে, অরিন্দম দা বেস্ট স্পিকারের ট্রফিটা পেয়েছে, তাই কনগ্র্যাচুলেট করতে গিয়েছিলাম। বললে কফি খাও, আমি কি রিফিউজ করব? ইজ দ্যাট ডিসেন্ট? মধুরা বলল, কফি দিয়ে স্টার্টটা ভালোই করেছিস, ক্যারি অন বেবি। সেদিন ক্যান্টিনে অরিন্দমকে অভিনন্দন জানিয়েছিল। তারপর থেকে সুদীপ্তা লক্ষ্য করেছে ইনস্টিটিউটের প্যাসেজে হঠাৎ দেখা হলে ভদ্রতাসূচক একটু হেসে বা পা চালাতে চালাতে দু একটা কথা বলে ব্যস্ত পায়ে চলে যেত না অরিন্দম। 2-4 মিনিট দাঁড়িয়ে গল্প টল্পও করত। অন্য দুজনেরই ক্লাস থাকে, তাই সময় বেশি পাওয়া যায় না। তবে ক্যান্টিনে কথা টথা হতো বেশ খানিকক্ষণ ধরে। সুদীপ্তা দূরের কোনো টেবিলে বসলে অরিন্দম তাকে ডেকে নিত, নিজে তার টেবিলে উঠে আসতো। তবে খুব বেশিক্ষণ তারা ক্যান্টিনে কাটাতো না, ম্যাক্সিমাম আধ ঘন্টা কি 40 মিনিট। তারপর দুজনেই সোজা লাইব্রেরিতে। কয়েকদিন এভাবে চলার পর সুদীপ্তার মনে হয়েছে অরিন্দমের সেই শীতল উদাসীনতায় কোথায় যেন চির ধরতে শুরু করেছে। আর তার নিজের কার্সিয়াংয়ের বোর্ডিং স্কুলের কঠোর মিশনারি ডিসিপ্লিনের মধ্যে তার 18 বছরের জীবনটা কেটেছে। তার মজবুত ভিতটা ক্রমশ আলগা হয়ে যাচ্ছে। মাঝে মাঝে সুদীপ্তা মনে করিয়ে দেয়, আমার সেই ট্রিটটা কিন্তু এখনও বাকি আছে, কবে একটু সময় হবে? অরিন্দম বলে, তোমার ফার্স্ট সেমিস্টার আর আমার থার্ড সেমিস্টারের আর বেশি দেরি নেই। এক্সামটা হয়ে যাক তারপর। সেই কবে বলেছি, আপনি রাজিও হয়েছেন। আমি কিন্তু হতাশ হয়ে পড়ছি। না না, আই প্রমিস, ঠিক এক্সামের পর। একদিন অরিন্দম বলল, আমি তোমার চেয়ে ক বছরের সিনিয়র? সুদীপ্তা বেশ অবাকই হলো। 1 বছর? কেন? একটা বছর কোনো ব্যাপার? তুমি দাদা আর আপনি টাবনি করে কেন বলো? এখন থেকে অরিন্দম বলবে, এবং তুমি। আগে যা ইচ্ছা হয়নি তা নয়। 2-1 মিনিট মাথা নিচু করে বসে থেকেছে সুদীপ্তা। তারপর বলল, ওকে, তাই হবে। সেমিস্টারের যখন 3 উইক বাকি, সেই সময় বেশ মুশকিলে পড়ে গেল সুদীপ্তা। অনুসুয়াদি আর বিপ্লবদা তাদের শেক্সপিয়ার আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ান। অনুসুয়াদির পেটে একটা অপারেশন হবে, তাই তিনি অন্তত দিন 20 ছুটি নিয়েছেন। বিপ্লবদাকে কি একটা কারণে ব্যাঙ্গালোরে যেতে হবে।
তিনিও 2 উইক ইনস্টিটিউটে আসবেন না, অথচ ওই দুটো এখনও শেষ হয়নি। কারো কাছ থেকে ওথেলো আর ভিক্টোরিয়ান পিরিয়ডটা বুঝে নেওয়া যাবে ভেবে পাচ্ছিল না সুদীপ্তা। হঠাৎ অরিন্দমের কথা মনে পড়ল, যে এখন ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে, তখন নিশ্চয়ই ওথেলো এবং ভিক্টোরিয়ান পিরিয়ডটা তাদের সিলেবাসে ছিল। সেদিনই ক্যান্টিনে অরিন্দমকে ধরল সুদীপ্তা। অনুসুয়াদি আর বিপ্লবদা ছুটি নিয়েছেন, ওরা ওথেলো আর ভিক্টোরিয়ান পিরিয়ডটা আমাদের পড়ান, ও দুটো শেষ করে যেতে পারেননি। এদিকে ফার্স্ট সেমিস্টারে ঘাড়ের ওপর এসে পড়েছে। নিজে যেটুকু বুঝেছি অ্যান্সার পেপারে তা লিখলে লাড্ডু পাবো, আমাকে কিন্তু একটু হেল্প করতে হবে। অরিন্দম বলল, নো প্রবলেম, আমার কাছে ওথেলো আর ভিক্টোরিয়ান পিরিয়ড সম্বন্ধে কী কী কোশ্চেন আসতে পারে সব লেখা আছে। কবে পাবো? কালই, তবে ফটোকপি করে খাতাগুলো আমাকে ফেরত দিতে হবে। নিশ্চয়ই। পরের দিনই খাতাগুলো এনে দিল অরিন্দম। সেদিন আর লাইব্রেরিতে গেল না, ইনস্টিটিউটের কাছাকাছি একটা জেরক্সের দোকান থেকে ফটোকপি করিয়ে সোজা বাড়ি। অন্যদিন বৌদি ঐন্দ্রিলার সঙ্গে খানিকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে তারপর অন্য কাজ, পড়াশোনা ইত্যাদি। আজ আর বাড়ি ফিরে নিজের ঘরে এসে কাঁধের ব্যাগ থেকে অরিন্দমের খাতাগুলো এবং স্টেপল করা ফটোকপিগুলো বের করে ব্যাগটা বিছানায় ছুঁড়ে দিয়ে পড়ার টেবিলে গিয়ে বসল। ঐন্দ্রিলা কলেজ ছুটির পর বাড়ি এসে দোতলার ব্যালকনিতে বসেছিল। সে পেছন থেকে 2-3 বার ডেকেছিল, পরে আসছি বলে নিজের ঘরে চলে এসেছে সে। কোশ্চেনের অ্যান্সারগুলো পড়তে পড়তে সুদীপ্তার অবিশ্বাস্য মনে হচ্ছিল। অরিন্দম এগুলো যখন লিখেছিল তখন সে ফার্স্ট ইয়ারে। একটা প্রথম বর্ষের স্টুডেন্ট এভাবে ওথেলো এবং ভিক্টোরিয়ান এজ সম্বন্ধে লিখতে পারে, ভাবা যায় না। সুদীপ্তার ধারণা এমন ইংরেজি আর বিষয়বস্তুকে এভাবে উত্তরের মধ্যে ফুটিয়ে তুলতে পারবে কিনা সন্দেহ। পড়া হয়ে গেলে খাতাগুলো হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে ঐন্দ্রিলাকে দিয়েছে সুদীপ্তা। ঐন্দ্রিলা অবাক, কিসের খাতা রে? 2-4টে পাতা পড়ে দেখে নাও। জেএনইউতে গ্র্যাজুয়েশন লেভেলে ইংরেজি ছিল ঐন্দ্রিলার। শেক্সপিয়ার এবং ইংলিশ লিটারেচারের হিস্ট্রি তাকে পড়তে হয়েছে। খাতার কয়েকটা পাতায় চোখ বুলিয়ে মুখ তুলল সে। ব্রিলিয়ান্ট! কে লিখেছে রে? সুদীপ্তা বলল, অরিন্দম। আমাদের ক্লাস টিচার অনুসুয়াদি আর বিপ্লবদা ছুটিতে আছেন, ওদের ক্লাস হচ্ছে না। এদিকে ফার্স্ট সেমিস্টার এসে গেছে, চোখে অন্ধকার দেখছিলাম। হঠাৎ মাথায় একটা আইডিয়া এসে গেল, অরিন্দমকে ধরলাম। ওর কাছে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের খাতাগুলো ছিল, আজ আমাকে এনে দিয়েছে। কী যে রিলিফ! ঐন্দ্রিলা আন্তরিকভাবেই বলল, ছেলেটা রিয়েলি মাল্টি ট্যালেন্টেড। তোকে কবার তো বললাম ওকে আমাদের বাড়ি নিয়ে আসিস, আনলি না তো। এদিকে বৌদি অরিন্দমের ব্যাপারটা আগেই বাড়ির অন্য সবাইকে জানিয়ে দিয়েছে। ইংলিশের স্টুডেন্ট হয়ে মিক্সড ইকোনমি নিয়ে ডিবেট, এইচএসে রেকর্ড মার্কস পেয়ে ফার্স্ট হওয়া ইত্যাদি ইত্যাদি। বাবা প্রিয়তোষ লাহিড়ী, মা মন্দিরা লাহিড়ী, দাদা সন্দীপন, সকলেরই ইচ্ছা অরিন্দমের সঙ্গে আলাপ করে। সুদীপ্তা বলল, অরিন্দমেরও থার্ড সেমিস্টারের এক্সাম এখন আসবে বলে মনে হয় না। ঠিক আছে, এক্সামটা হয়ে যাক। পরীক্ষা টরীক্ষা শেষ হলে বার কয়েক না না করে রাজি হয়ে গেল। আসলে সম্পর্কটা তখন গাঢ় হতে শুরু করেছে। তাছাড়া সুদীপ্তা একেবারে নাছোড়। একদিন বিকেলে ইনস্টিটিউট থেকে সুদীপ্তার সঙ্গে লেক গার্ডেন্সে চলে এলো অরিন্দম। সন্দীপের সেদিন অফ ডে। মা বাবা তাদের অফিস থেকে একটু আগেই চলে এসেছেন, ঐন্দ্রিলাও তাই। দোতলার মস্ত ড্রয়িং রুমে অরিন্দমকে বসানো হলো। প্রিয়তোষ, মন্দিরা আর ঐন্দ্রিলা অফিস এবং সুদীপ্তারা কলেজ থেকে এসেছে। অরিন্দমের কাছ থেকে 10 মিনিট সময় চেয়ে নিয়ে হাত মুখ টুক ধুয়ে পোশাক চেঞ্জ করে এসে অরিন্দমকে ঘিরে সবাই বসলেন। প্রাথমিক পরিচয়ের পর প্রিয়তোষ বললেন, দীপুর কাছে তোমার কথা প্রায় রোজই শুনি। তোমার সম্বন্ধে আমাদের বাড়িতে রেগুলার আলোচনা হয়। দেখার খুব ইচ্ছে ছিল, তুমি এসেছো, আমরা খুব খুশি। অরিন্দম বুঝতে পেরেছে দীপু সুদীপ্তার ডাক নাম। এমনিতে সে বেশ সপ্রতিভ। লাজুক হেসে বলল, আমি আপনাদের আলোচনার যোগ্য নই, সুদীপ্তা হয়তো আমার সম্বন্ধে বাড়িয়ে বলেছে।
মন্দিরা বললেন, তুমি এইচএসে ফার্স্ট হওনি? রেকর্ড মার্কস পাওনি? অরিন্দম চুপ করে গেল। ঐন্দ্রিলা বলল, তুমি সেদিন মিক্সড ইকোনমি নিয়ে ডিবেটে চ্যাম্পিয়ন হয়েছ, বেস্ট স্পিকারের ট্রফি আর ক্যাশ প্রাইজ পেয়েছো। নিউজ পেপারে তোমাদের ডিবেটের ছবি বেরিয়েছে। তুমি লিটারেচারের স্টুডেন্ট হয়ে অডিটোরিয়াম মাত করে দিয়েছো। এই ইনফরমেশানগুলো কি ট্রু নয়? অরিন্দম এবারও উত্তর দেয় না। ঐন্দ্রিলা থামেনি। তোমার সঙ্গে দেশের ইকোনমিক পলিসি নিয়ে একদিন ডিটেলে কথা বলা যাবে। সকালবেলা আসবে, সারা দিন আড্ডা, খাওয়া দাওয়া, একটু সিরিয়াস আলোচনা, তারপর ডিনার সেরে বাড়ি ফিরবে। অরিন্দম জিভ কেটে বলল, সুদীপ্তার মুখে শুনেছি আপনি জেএনইউর ব্রিলিয়ান্ট স্কলার, একটা কলেজে ইকোনমিক্সের অধ্যাপক। আমি অর্থনীতির কতটুকুই বা জানি, আপনার সঙ্গে কী বা আলোচনা করব? অত পড়াশোনা বা সাহস কোনোটাই আমার নেই। ঐন্দ্রিলা হাসল। ঠিক আছে, ইকোনমিক্স থাক, তুমি নিশ্চয়ই আসবে, গল্প টল্প তো করা যাবে। এখন আর সম্ভব নয়, আমার থার্ড সেমিস্টার এসে গেছে, পরীক্ষাটা হয়ে যাক, তারপর দেখা যাবে। এর মধ্যে কাজের লোক, সবার জন্য নানা ধরনের প্রচুর খাবার দাবার এবং একটা বড় টি পট বোঝাই চা এবং ফাঁকা কাপ, প্লেট, চামচ, ফর্ক ইত্যাদি দিয়ে গেল। ঐন্দ্রিলা প্লেটে প্লেটে খাবার তুলে প্রথমে অরিন্দমকে দিয়ে তারপর বাকি সবাইকে দিল, নিজেও নিল। খেতে খেতে নানা বিষয়ে কথা হচ্ছিল, প্রায় সমস্তটাই পড়াশোনার বিষয়ে, ফাঁকে ফাঁকে টুকটাক দেশের হালচাল, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি টপিক, তবে কোনোটাই খুব গভীরভাবে নয়, হালকা চালে। এক সময় মন্দিরা বললেন, দীপুর কাছে শুনেছি এখানকার ইনস্টিটিউট থেকে মাস্টার্স আর ডক্টরেট করে হায়ার রিসার্চের জন্যে অক্সফোর্ড কি কেমব্রিজ যেতে চাও? হ্যাঁ, আস্তে মাথা নাড়ে অরিন্দম। সেটাই আমার একমাত্র লক্ষ্য, টার্গেটও বলতে পারেন। প্রিয়তোষ লাহিড়ী এক দৃষ্টে অরিন্দমের দিকে তাকিয়েছিলেন। আচমকা বলে ফেললেন, শুনেছি অক্সফোর্ড কেমব্রিজ পড়ার বিরাট এক্সপেন্স। অরিন্দমের চোখ তাঁর দিকে ঘুরে গেল, গভীর আত্মবিশ্বাসে উত্তর দিল, ওটা নিয়ে ভাবি না, স্কলারশিপ আমি পাবই, সেই টাকাতেই হয়ে যাবে। ছেলেটার মনের জোর, দৃঢ়তা এবং একাগ্রতা প্রিয়তোষের খুব ভালো লাগলো। এই ধরনের ছেলে আগে কখনো দেখেছেন কিনা মনে করতে পারলেন না। একটু চুপচাপ। তারপর প্রিয়তোষ বললেন, তুমি একজন ব্রিলিয়ান্ট স্কলার, তোমাদের সম্বন্ধে খুব জানতে ইচ্ছা করছে। বুঝতে না পেরে অরিন্দম জিজ্ঞাসা করল, আমাদের কথা বলতে? প্রিয়তোষ বললেন, তোমাদের ফ্যামিলি, বাড়িতে কে কে আছেন, এই সব। সোসাইটির অনেক উঁচু স্তরের মানুষ তিনি, পশ্চিমবঙ্গ সরকারের একটা ডিপার্টমেন্টের ডিরেক্টর। তার মেয়েলি কৌতূহলে রীতিমতো অবাকই হলো অরিন্দম, আবার বেশ মজাও লাগলো। সুদীপ্তা আমাদের সম্বন্ধে কিছু বলেনি? ভাষা শুনেছি, এমন কিছু নয়। তার মানে প্রিয়তোষ ডিটেলে জানতে চান। অরিন্দম বলল, দেখুন, আমাদের ফ্যামিলি সম্বন্ধে তেমন কিছু বলার নেই। লোয়ার মিডিল ক্লাস বলতে যা বোঝায় আমরা তাই। সে আরও জানতে চাওয়ায় সে যা বলল তা এই রকম। দেশভাগের পর তার ঠাকুরদা ফরিদপুর থেকে ছেলে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে একেবারে সর্বস্ব হারিয়ে কলকাতায় চলে আসেন। সেই সময়ের ছিন্নমূল উদ্বাস্তু পরিবারগুলোর জন্য কলকাতার চারদিকে অনেক রিলিফ ক্যাম্প বা ত্রাণ শিবির খোলা হয়েছিল। তার একটায় বছর দেড়েক সরকারি করুণায় কোনোভাবে কেটে গেছে। ঠাকুরদা ভবতোষ মিত্র ছিলেন তেজস্বী মানুষ, আত্মসম্মানবোধ প্রখর। ত্রাণ শিবিরে সরকারি ভিক্ষায় পোকামাকড়ের মতো বাকি জীবন কাটানোর কথা ভাবতে পারতেন না। অরিন্দমের বংশে লেখাপড়ার চল ছিল না। তার বিদ্যার দৌড় জেলা বোর্ডের স্কুলে ক্লাস 4 অবধি। পারিবারিক জমিজমা ছিল অনেকটাই। স্কুল ছেড়ে তিনি চাষবাসে মন দিয়েছিলেন। দেশটা ভাগ না হলে প্রাণ বাঁচাতে বসতবাড়ি, চাষের জমি টমি ফেলে এপার বাংলায় চলে আসতে না হলে বাকি জীবন শুধু তার কেন, তার বংশধরদের ভাত কাপড়ের অভাব হতো না।
ত্রাণ শিবিরে সরকারি দয়া দাক্ষিণ্য প্রতি মুহূর্তে ভবতোষকে কষ্ট দিত। শেষ পর্যন্ত মর্যাদা নিয়ে বেঁচে থাকার একটা ফিকির তার মাথায় এসে গেল। তার যা বিদ্যা তাতে চাকরি বাকরি হয় না। পাকিস্তান থেকে বর্ডার পেরিয়ে আসার সময় প্রতিটি উদ্বাস্তুর পা থেকে মাথা অবধি আগা পাঁচতলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হতো, যাতে কেউ সোনা দানা, টাকা পয়সা, বাড়ির দলিল বা অন্য কোনো দামি জিনিসপত্র নিয়ে সে দেশ ছাড়তে না পারে। পরনের জামা কাপড়টি ছাড়া একটি কুটো নিয়েও হিন্দুস্তানে যাওয়া চলবে না। কিন্তু ভবতোষ মিত্র পাকিস্তানি অফিসারদের শকুনের মতো চোখে ধুলো ছিটিয়ে স্ত্রীর একটা 3 ভরি ওজনের সোনার হার লুকিয়ে বর্ডারের এপারে নিয়ে চলে আসতে পেরেছিলেন। সেই হারটা বেচে 200-250 টাকা পাওয়া গিয়েছিল। সেটাই ছিল ভবতোষের ক্যাপিটাল। সেই টাকায় পাইকারি ধরে খাতা, পেন্সিল, রাবার, লজেন্স, লক্ষ্মীর পাঁচালি, শনির পাঁচালি, পকেট পঞ্জিকা ট্রেনে ফেরি করে বেড়াতেন সকাল থেকে সন্ধে অবধি। তারপর হাঁকক্লান্ত হয়ে রিলিফ ক্যাম্পে ফিরে আসতেন। কয়েক মাসের মধ্যেই লাভের মুখ দেখা গেল। তখন আর খাতা, পেন্সিল, পাঁচালি, পঞ্জিকা টঞ্জিকা নিয়ে ট্রেনে ট্রেনে গাদাগাদি ভিড়ে ফেরি করে বেড়ানো নয়, সস্তা রেডিমেড ছিটের ফ্রক, প্যান্ট, শার্ট, ব্লাউজ পিস, বালিশের ওয়ার, এমন সব জিনিস নিয়ে কলকাতার বাড়ি বাড়ি ঘোরা শুরু হলো। বেশ কিছু বাঁধা ক্লায়েন্টও হয়ে গেল। যা ভেবেছিলেন তার চেয়ে প্রফিট হতে লাগলো কয়েক গুণ বেশি। সেই সময় তার একমাত্র ছেলে দেবতোষ অর্থাৎ অরিন্দমের বাবা মাত্র 3 কি 4। ব্যবসা একটু জমলে রীতিমতো ঝুঁকি নিলেন ভবতোষ। সরকারি ত্রাণ শিবির ছেড়ে ঢাকুরিয়ার অনেকটা ভেতর দিকে টিনের চালের 1.5খানা ঘর, সঙ্গে 1 ফালি রান্নাঘর এবং চানের জায়গা ভাড়া নিয়ে স্ত্রী এবং ছেলেকে নিয়ে চলে এলেন। ব্যবসা যদি কোনো কারণে মার খায়, তার আর রিলিফ ক্যাম্পে ফেরা হবে না। সরকারি ত্রাণ শিবিরের দরজা চিরকালের মতো তার কাছে বন্ধ হয়ে গেছে। দেবতোষ জন্মের পর থেকেই নানান রোগে ভুগতেন। একটা সারে তো আর একটা ধরে। রোগা সোগা, ফ্যাকাশে চেহারা, শরীরের তেমন বার নেই। দেশভাগের পর এপারে এসে 1.5 বছর খাবার দাবার কী বা জুটত, হাতে পায়ে চোখে মুখে অপুষ্টির ছাপ। ভবতোষ বুঝতে পেরেছিলেন এই ছেলেকে দিয়ে ভবিষ্যতে পরিশ্রমের কোনো কাজই করানো যাবে না। তার স্বাস্থ্যের ভিতটাই একেবারে নষ্ট হয়ে গেছে। ছেলেকে নিয়ে বরাবরই প্রবল দুশ্চিন্তা ভবতোষের। সারাদিন মুখে রক্ত তুলে বাড়ি বাড়ি ফেরি করে ব্যবসাটাকে মোটামুটি দাঁড় করিয়েছেন। স্বপ্ন দেখতেন একটা কাপড়ের দোকান খুলবেন, কিন্তু সেজন্য যে পুঁজি দরকার সেটা পাবেন কোথায়? ছেলের পক্ষে তার মতো ফেরি করে বেড়ানো অসম্ভব। অনন্ত পরমায়ু নিয়ে তিনি তো পৃথিবীতে আসেননি। তার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে ছেলেটার কি হবে? কি তার ভবিষ্যৎ? সীমান্তের এপারে আসার পর একটা ব্যাপার ভবতোষের চোখে পড়েছে। পাকিস্তান থেকে ইন্ডিয়ায় ঢুকে যারা বর্ডার স্লিপ জোগাড় করেছে, তাদের মধ্যে ম্যাট্রিক, বিএ, এমএরা রিফিউজি কোটায় চাকরি পেয়ে গেছে। এমনকি ক্লাস 9-10 অবধি যারা পড়েছে, তারাও কোনো না কোনো সরকারি কাজ জুটোতে পেরেছে। সর্বস্ব খোয়ানো উদ্বাস্তুদের কাছে এডুকেশনটা একটা মস্ত বড় শক্তি। ছেলের ভবিষ্যৎ তৈরি করে দিতে হলে তাকে স্কুল কলেজে পড়াতে হবে। বাড়ি ভাড়া, লাইটের বিল টিল মেটানো ছাড়াও সংসার চালানোর খরচ কি কম? ব্যবসাতে যে আয় হতো, সব খরচ খরচায় যা থাকতো তার বেশিরভাগটাই ব্যবসাতে ইনভেস্ট করতে হতো। নতুন নতুন জিনিস না নিয়ে গেলে খদ্দের ধরে রাখা যায় না। ভবতোষ ছেলেকে স্কুলে ভর্তি করে দিলেন। যেভাবেই হোক বিএটা পাশ করাতেই হবে তাকে। এর মধ্যে ঢাকুরিয়াতেই 2 কাঠা জমিও কিনেছিলেন। অল্প অল্প করে ভিত গাঁথা, দেয়াল তোলা, ছাদ ঢালাই এসব চলতে লাগলো।
দু কামরার একটা বাড়ি তৈরি করতে ভবতোষের বছর 6 লেগে গেল। বাইরে তখনও প্লাস্টার পড়েনি। ভবতোষ ঠিক করলেন এই অবস্থাতেই গৃহপ্রবেশ করবেন, কিন্তু তার স্ত্রী অর্থাৎ অরিন্দমের ঠাকুমা 4 দিনের জ্বরে মারা গেলেন। কালাশৌচ কাটিয়ে বছরখানেক বাদে ছেলেকে নিয়ে নতুন বাড়িতে উঠে এলেন ভবতোষ। আরও কয়েকটা বছর কেটে গেল। দেবতোষ মেধাবী ছিলেন না, অ্যাভারেজ বা গড়পড়তা বলতে যা বোঝায় সেই ধরনের স্টুডেন্ট। টায়েটোয়ে 2nd ডিভিশনে স্কুল ফাইনালটা পাস করে আর বেশি দূর এগুতে পারেননি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্লার্কশিপের পরীক্ষায় উতরে গিয়ে কেরানিগিরির একটা চাকরি পেয়ে গিয়েছিলেন। এদিকে ভবতোষের শরীর স্বাস্থ্য একটানা বহু বছর খাটাখাটুনিতে ভেঙে পড়েছিল। আগের মতো আর ছোটাছুটি করতে পারতেন না। ফলে যা হয়, ব্যবসাতে ভাটার টান ধরেছিল, আয় কমে গেছে। কমলেও তার বড় রকমের স্বস্তি, ছেলে পাকা সরকারি চাকরি পেয়েছে। তার ভবিষ্যৎ সম্পর্কে সব দুশ্চিন্তার অবসান। দেবতোষ যখন 25-এ পা দিয়েছে তখন তার বিয়ে দেন ভবতোষ। বৌমাটি খুব সাধারণ গরিব ঘরের মেয়ে। ফেরিওয়ালা ভবতোষের কেরানি ছেলের জন্য তো আর রাজকন্যা জুটবে না। দেবতোষের বিয়ের বছর 3 বাদে জন্ম অরিন্দমের। তারপর আর বেশি দিন বাঁচেননি ভবতোষ, মাত্র বছর 3। ভবতোষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার এতকালের ব্যবসাটি চিরতরে বন্ধ হয়ে গেল। দেবতোষ ছাত্র হিসেবে যেমনই হন, তার মধ্যে ছেলেকে ঘিরে একটা উচ্চাশা ছিল। অরিন্দমের ছেলেবেলা থেকেই সেটাই তার মধ্যে চালিয়ে দিতে পেরেছিলেন তিনি। দেবতোষ বুঝতে পেরেছিলেন সময় দ্রুত বদলে যাচ্ছে। ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে হলে ইংরেজি ছাড়া গতি নেই। তিনি অরিন্দমকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেই স্কুলটার তেমন একটা জমকালো আভিজাত্য নেই। দেবতোষের মতো একজন ক্লার্কের পক্ষে ডন বস্কো, সেন্ট জেভিয়ার্স বা লা মার্টিনিয়ারের তো আকাশের তারার মতোই নাগালের বাইরে। যাই হোক, সেই প্রায় অখ্যাত ম্যারম্যারে স্কুল থেকে সেকেন্ডারি এইচএস পাস করে অরিন্দম অ্যাডমিশন টেস্টে বসে সাউথ ক্যালকাটার বিখ্যাত ইনস্টিটিউটে পড়ার সুযোগ পেয়েছে। এক নাগাড়ে বলা শেষ করে থামলো অরিন্দম। কিছুক্ষণ নীরবতার পর ফের শুরু করলো। এই হলো আমাদের ফ্যামিলির হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড। ভেরি ভেরি অর্ডিনারি, তুচ্ছই বলতে পারেন। দাদুর বিদ্যা ক্লাস 4, সেটা ধর্তব্যের মধ্যেই নয়। বাবা কোনো রকমে স্কুল ফাইনাল পাস, আমি অবশ্য একটা বড় ইনস্টিটিউটে পড়ার সুযোগ পেয়েছি। সেদিক থেকে আমরা 2 জেনারেশন এডুকেটেড। গর্ব করে বলার মতো কোনো বংশ পরিচয় আমাদের নেই। পেডিগ্রি বলতে যা বোঝায় আমরা তা নই, তবে আমাদের একটা লক্ষ্য আছে, অক্সফোর্ড বা কেমব্রিজ ড্রিম। আপনাদের তো আগেই জানিয়েছি। বলতে বলতে হঠাৎ খেয়াল হলো বেশ রাত হয়েছে। অরিন্দম সামনের ওয়াল ক্লকটায় 7:28। অরিন্দম ব্যস্ত হয়ে পড়ে। অনেকটা সময় কাটিয়ে গেলাম, এবার কিন্তু আমাকে বাড়ি যেতে হবে। মা বাবা দুজনেই অসুস্থ। সে উঠে পড়ে। প্রিয়তোষ এবং মন্দিরা বললেন, তোমার সঙ্গে আলাপ করে খুব খুশি হলাম। তোমার অক্সফোর্ড কি কেমব্রিজ ড্রিম সার্থক হোক। অরিন্দম হাসল। বাড়ির সবাই তাকে গেট পর্যন্ত এগিয়ে দিলেন। ঐন্দ্রিলা বলল, আবার এসো। অরিন্দম বলল, চেষ্টা করব। চোখের পলক ফেলতে ফেলতে আরও 2 বছর কেটে গেল। সময়ের কাঁধে যেন ডানা লাগানো থাকে। অরিন্দম গ্র্যাজুয়েশন শেষ করে এখন পিজি ফার্স্ট ইয়ার। সুদীপ্তার গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার। এর মধ্যে তারা আরও কাছাকাছি চলে এসেছে। ক্লাস, লাইব্রেরি সবই চলছে। তারই মধ্যে সময় বের করে বিশাল ক্যাম্পাসের মাঠে পাশাপাশি বসে খানিকক্ষণ সময় তারা কাটায়। দুজনেরই একই লক্ষ্য, একই নিশানা, অক্সফোর্ড কি কেমব্রিজ। একদিন সুদীপ্তাকে ঢাকুরিয়ায় তাদের বাড়িতে নিয়ে গিয়ে মা বাবার সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছিল। অসুস্থ রুগ্ন 2 বৃদ্ধ বৃদ্ধা সুদীপ্তাকে খুব আদর যত্ন করলেন।
সুদীপ্তা গ্র্যাজুয়েশনের ফাইনাল পরীক্ষাটা দিয়েছে, সেই সময় সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে উঠল। সে লক্ষ্য করল অরিন্দম কেমন যেন বদলে যাচ্ছে। পরিবর্তনটা ঘটছিল দ্রুত, ঝড়ের গতিতে। শুধু সে একাই নয়, পাল্টে যাচ্ছিল ইনস্টিটিউটের আরও বেশ কিছু ছেলে মেয়ে, সুদীপ্তার সিনিয়র জুনিয়র এমন সব। তার চোখে পড়েছে সব সময় কেমন যেন অন্যমনস্ক অরিন্দম, চিন্তাগ্রস্ত। 3 বছর এই ইনস্টিটিউটে কেটে গেল সুদীপ্তার। মাঝে মাঝে ইনফ্লুয়েঞ্জা কি স্টমাকে গোলমাল হলে 2-1 দিন অ্যাবসেন্ট থাকতো অরিন্দম। তাছাড়া ক্লাস ফাঁকি দিয়েছে এমনটা সে মনে করতে পারে না। কিন্তু হঠাৎই সপ্তাহে কম করে 2-3 দিন অরিন্দম ইনস্টিটিউটে আসতো না। জিজ্ঞেস করলে কোনো একটা অজুহাত খাড়া করে এড়িয়ে যেত। খুব খারাপ লাগতো সুদীপ্তার। হঠাৎ হঠাৎ অচেনা 2-4টে যুবককে ইনস্টিটিউটে দেখা যেত। তারা এলেই তক্ষুনি ওদের নিয়ে দূরে সরে গিয়ে চাপা গলায় কথা বলতো, তারপর ওদেরই সঙ্গে কোথায় যেন চলে যেত। পরদিন দেখা হলে সুদীপ্তার প্রশ্ন, ওরা কারা? প্রায় ওদের সঙ্গে কোথায় চলে যাও? কিছুটা অস্বস্তি বোধ করতো অরিন্দম। ওরা আমার পুরনো বন্ধু, তুমি চিনবে না। ওরা এলে দূরে গিয়ে কি গুজগুজ করো? কোথায় গুজগুজ? ওদের সঙ্গে কিছু কথা বলার থাকে, যা অন্যের সামনে বলতে চায় না। অরিন্দমের চোখের দিকে দৃষ্টি স্থির রেখে সুদীপ্তা বলছে, তুমি আমাকে কেন অ্যাভয়েড করছো? অস্বস্তিটা অনেকটাই বেড়ে যায় অরিন্দমের। না না, অ্যাভয়েড করব কেন? তোমার যখন বন্ধু, আমার সঙ্গে পরিচয় করিয়ে দাও না কেন? ওরা একটু অন্য ধরনের। কি যেন বলতে লহমায় সামলে নিল অরিন্দম। দেব নিশ্চয়ই পরিচয় করিয়ে দেব। অরিন্দমের চোখ থেকে চোখ সরায় না সুদীপ্তা। আমার একটা কথার স্পষ্ট জবাব দেবে? কি কথা? আগে বলো জবাবটা ঠিকমতো দেবে কি না। কি আশ্চর্য, দেব না কেন, বলো বলো। আজকাল রেগুলার ক্লাস করছো না, লাইব্রেরিতে যাওয়া অলমোস্ট বন্ধ, কেন এসব করছো? চোখ সরিয়ে নেয় অরিন্দম। ওটা এমন কিছু ব্যাপার নয়, একটুও ক্ষতি হবে না, মেকআপ করে নেব। তুমি কিন্তু আমার কাছে অনেক কিছু গোপন করছো। ওই আননোন ছেলেগুলোর সঙ্গে এত মেলামেশা, ওরা এলেই ওদের সঙ্গে চলে যাওয়া, এটা আমার ভালো লাগছে না। মেন্টালি আমি ভীষণ ডিস্টার্বড হয়ে যাচ্ছি। সব কিছু সহজ করে নেবার চেষ্টা করে অরিন্দম। তুমি শুধু শুধু বড় বেশি ভাবাভাবি করছো। দে আর নাইস পিপল। হয়তো তুমি ঠিকই বলছো, কিন্তু আমার টেনশন কাটছে না। এই টেনশনের কোনো মানে হয় না। ওদের সঙ্গে আলাপ হলে বুঝতে পারবে। আলাপ তো করিয়ে দাও না। বললাম তো দেব। সুদীপ্তা বলে, মা আর বাবাকে বাদ দিলে এত বিশ্বাস, এত শ্রদ্ধা তোমার মতো অন্য কারোকে করি না। আমার লাইফে এই একজনকেই পেয়েছি যে আমার মতোই স্বপ্ন দেখে। আমাদের ড্রিম আর ডেস্টিনেশন এক, অক্সফোর্ড অর কেমব্রিজ। অরিন্দম বলে, আরে সেসব তো ঠিকই আছে। তার কথা যেন শুনতেই পায় না সুদীপ্তা। এই ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবার পর যখন তোমার সঙ্গে আলাপ হলো, সেদিন থেকেই তুমি আমার আইডল, ইন্সপিরেশন। তোমাকে দেখে নিজেকে প্রতি মুহূর্তে একটু একটু করে অক্সফোর্ড কি কেমব্রিজ যাওয়ার জন্য তৈরি করছি। অরিন্দম তাকিয়ে থাকে। সুদীপ্তা ঠিক কী বলছে সেটা বুঝতে চেষ্টা করে। সুদীপ্তা থামে না। এই বছরে আমাদের মধ্যে একটা পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছে। আমার ধারণা তুমিও সেটা বিশ্বাস করো। নিশ্চয়ই করি। আমাদের বাড়িতেও তা জানে। তুমি আমার চেয়ে 1 বছরের সিনিয়র। আমরা ঠিক করে রেখেছি স্কলারশিপ নিয়ে তুমি আগে লন্ডন যাবে, তার পরের বছর আমি। অরিন্দম বলে, এসব কথা উঠছে কেন? আমি কি ভুলে গেছি? আমার তো মনে হয়। মানে? দেখো, আমি পড়াশোনায় খারাপ না, কিন্তু হাজার চেষ্টা করলেও স্কলারশিপ পাওয়ার মতো রেজাল্ট করতে পারবো না। সে ট্যালেন্ট, সে ইন্টেলেক্ট আমার নেই। তোমার সেসব 100%-এরও বেশি আছে। কি বলতে চাইছো? তোমাকে কষ্ট বা আঘাত দেবার জন্য নয়,
যা ট্রুথ তাই বলছি। স্কলারশিপ না পেলেও আমার যাওয়া আটকাবে না। মা বাবা আমার জন্য হিউজ অ্যামাউন্ট রেখে দিয়েছেন। তুমি নিজেও ক্যান্ডিডলি আমাদের বাড়িতে গিয়ে জানিয়েছো তোমরা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। তোমাদের বাড়িতে গিয়েও তা দেখেছি। স্কলারশিপ না পেলে তোমার পক্ষে লন্ডন যাওয়া ইম্পসিবল। তোমার প্রচণ্ড সেলফ রেসপেক্ট। কেউ মানিটারি হেল্প করতে চাইলেও তুমি নেবে না। অরিন্দম নীরবে শুনে যায়। সুদীপ্তা বলতে লাগলো, তুমি যেভাবে পড়াশোনার দিকটা নেগলেক্ট করছো তাতে তোমার অক্সফোর্ড কি কেমব্রিজ ড্রিমটা ড্রিমই থেকে যাবে। অরিন্দম বলল, মা বাবাকে বাদ দিলে ওয়ার্ল্ডে তুমি আমার সবচেয়ে বড় ওয়েল উইশার। দ্যাট আই অ্যাডমিট। তোমার কথা মনে রাখবো। কিন্তু মনে রাখলো না সে। ক্লাস বাঙ্ক করাটা তার বেড়েই গেল। লাইব্রেরিতে তাকে দেখাই যায় না। ইনস্টিটিউটে হয়তো এলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নতুন নতুন দু চারটে যুবক এসে হাজির। তক্ষুনি অরিন্দম তাদের সঙ্গে বেরিয়ে যায়। তাছাড়া সুদীপ্তা লক্ষ্য করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, হিস্ট্রি এমনই নানা সাবজেক্টের কটা স্টুডেন্টের সঙ্গে সে খুব মিশছে। তাদের সঙ্গে কি কথা বলে কে জানে। অরিন্দমের মধ্যে একটা ব্যক্তিত্ব থাকলেও সে ছিল নম্র, ভদ্র, কিন্তু তার সমস্ত চেহারার কেমন একটা কাঠিন্য বা রুক্ষতার ছাপ পড়ছে। চুল উস্কো খুস্কো, গালে 3-4 দিনের দাড়ি, চোখ লালচে। তাকে দেখলেই মনে হয় রাতে ঘুমোয় টুমোয় না। সুদীপ্তা জিজ্ঞাসা করে, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? শরীর খারাপ হয়েছে? সে খুব সংক্ষেপে জবাব দেয়, আমি ঠিক আছি। সুদীপ্তা টের পাচ্ছিল অরিন্দম শুধু পাল্টেই যাচ্ছে না, তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। মনে হচ্ছিল তাকে ঘিরে ভবিষ্যতের যে স্বপ্নের আদলটা তৈরি করে নিচ্ছিল সেটা ভেঙে চুরে যাচ্ছে। অস্থির, উৎকণ্ঠিত সুদীপ্তা ঠিক করে ফেলল, অরিন্দমের এত দ্রুত এমন আগাগোড়া বদলে যাওয়ার কারণটা তাকে জানতেই হবে। সপ্তাহে 2-3 দিন তবু ইনস্টিটিউটে আসতো অরিন্দম। তার সঙ্গে দেখা হতো, 2-একটা কথাও হতো, কিন্তু আচমকা একটানা 10 দিন তার দেখা নেই। কি হতে পারে? সুদীপ্তার অস্থিরতা, উৎকণ্ঠা তখন চরম সীমায় পৌঁছেছে। একদিন সকালে ঢাকুরিয়া স্টেশনের গায়ের লেভেল ক্রসিং পেরিয়ে অনেকটা ভেতর দিকে একটা গলির ভেতর অরিন্দমদের সেকেলে সাদামাটা শ্যাওলা ধরা ছোট একতলা বাড়িতে চলে এলো। আগে একদিনই মাত্র অরিন্দমের সঙ্গে এখানে এসেছিল, তাই চিনে বের করতে অসুবিধা হয়নি। ভাঙাচোরা কোমর সমান হাইটের কম্পাউন্ড ওয়াল দিয়ে ঘেরা বাড়িটার রাস্তার দিকে কাঠের নড়বড়ে একটা গেট। গেট পেরিয়ে এক টুকরো ঘাসের জমির ওপর দিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ালো। সেটা ভেতর থেকে বন্ধ। কড়া নাড়তেই দরজাটা খুলে দিলেন অরিন্দমের মা প্রতিমা। কয়েক মাস আগে সুদীপ্তা যখন এ বাড়িতে আসে তখনই দেখেছিল মহিলা খুবই রোগা, শির বের করা হাত, কাঁচা পাকা চুল উঠে উঠে, কপালটা অনেকখানি চওড়া। আজ তাকে দেখে চমকে ওঠেছে। রোগা চেহারার কাঠামো এই কমাসে আরও ভেঙে পড়েছে। চোখের তলায় কালির পোঁচ, চাউনিটা নির্জীব। পৃথিবীর সমস্ত অবসাদ আর দুর্ভাবনা তাঁর ওপর ভর করেছে, হয়তো ত্রাসও। পরনে আধ ময়লা দলা মোচড়া শাড়ি। সুদীপ্তা এ সময়ে একা একা আসতে পারে হয়তো ভাবতে পারেননি। তিনি খুবই অবাক হয়েছেন। তবু মনে হলো সুদীপ্তাকে দেখে তার নিষ্প্রভ চোখের তারায় যেন একটু আলো ফুটে উঠল। তুমি এসেছো মা, খুব ভালো হলো। তিনি ব্যস্ত হয়ে পড়লেন, ভেতরে এসো, ভেতরে এসো। দুটো শোবার ঘর ছাড়াও এক ফালি লম্বাটে বসার জায়গাও রয়েছে। সেখানে কটা আদ্যিকালের কাঠের চেয়ার, সেন্টার টেবিল এবং ময়লা চাদরে ঢাকা সরু তক্তপোষ। প্রতিমা বললেন, বসো মা। একটা চেয়ারে বসতে বসতে সুদীপ্তা বলল,
বেশ কিছুদিন ধরে অরিন্দম ইনস্টিটিউটে যাচ্ছে না, ক্লাস কামাই হচ্ছে। ও কি অসুস্থ? সে যে বেশ কিছুদিন ধরেই মাঝে মাঝে ইনস্টিটিউটে যাচ্ছে না, ক্লাস করছে না, সেসব আর বলল না। প্রতিমা তার কাছাকাছি বসে পড়লেন, গলা নামিয়ে বললেন, বাবুন এমনিতে ঠিকই আছে, অসুখ বিসুখ নেই, কিন্তু মা। হঠাৎ থেমে গেলেন। কিন্তু কি? ওকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছি। কলেজে যে যায় না সেটা বুঝতে পারি। নানা ধরনের ছেলেরা ওর কাছে আসে, দরজা বন্ধ করে তাদের সঙ্গে কি কথা বলে বুঝি না। আমার কেমন যেন ভয় করে। এই টেনশনটা যে সুদীপ্তারও, তা আর সে বলল না। অপেক্ষা করতে লাগলো। প্রতিমা একটু চুপ করে থেকে ফের শুরু করলো। এবার তার কণ্ঠস্বর অনেক চাপা শোনালো। ও আমাদের একমাত্র ছেলে, ওর ওপর আমাদের কত আশা, কিন্তু হঠাৎ কি যে হয়ে গেল। মাঝে মাঝেই 2-3 দিনের জন্য কোথায় চলে যায়, কিছুই বুঝতে পারি না। কি যে চিন্তা হচ্ছে। একটু চুপচাপ। তারপর প্রতিমা ফের শুরু করলেন। কোথায় যায়, কি করে জিজ্ঞেস করলে কিছুই বলে না। এদিকে তোমার মেসোমশাইয়ের অবস্থা তো আগেরবার দেখে গেছো। হার্টের সমস্যায় শয্যাশায়ী হয়ে আছেন। তার ওপর বাবুনের জন্যে দুর্ভাবনা। আমাদের ঘুম হয় না, খেতে পারি না, ছেলেটাকে নিয়ে কি যে করব। অরিন্দমকে নিয়ে সুদীপ্তার টেনশন ছিলই। প্রতিমার কথাগুলো শুনতে শুনতে তা আরও তীব্র হয়ে ওঠে। জিজ্ঞেস করল, অরিন্দম কি বাড়িতে আছে? প্রতিমা আস্তে মাথা নাড়ে। আছে। 3 দিন বাদে কাল মাঝরাত্রিরে বাড়ি ফিরেছে। অনেকবার বললাম, কিন্তু কিছুই খেলো না, এসেই শুয়ে পড়ল। একটু থেমে বললেন, তুমি বাবুনকে একটু বোঝাও মা, আমাদের কথায় তো কান দেয় না, তোমার কথা হয়তো শুনবে। তার আর অরিন্দমের সম্পর্কটা ভালোই জানেন প্রতিমারা। সুদীপ্তার ওপর ওদের অনেকটাই আস্থা আছে। প্রতিমার ধারণা অরিন্দম যে পথে চলছে সেখান থেকে সেই তাকে ফিরিয়ে আনতে পারবে। তিনি জানেন না ইনস্টিটিউটে দেখা হলে অরিন্দম তাকেও এড়িয়ে যায়। কি করে, কোথায় কোথায় হঠাৎ কাদের সঙ্গে চলে যায় জানতে চাইলেও উত্তর দেয় না। সুদীপ্তা বলল, ও ঘুম থেকে উঠুক, তারপর আমি ওর সঙ্গে কথা বলবো, ততক্ষণ আমি অপেক্ষা করি। প্রতিমা বললেন, কাল রাত 1টা থেকে ঘুমোচ্ছে, এখন 9:30 বাজতে চললো, আর কত ঘুমোবে? একটু বসো, ওকে ডেকে তুলি। অরিন্দমের ঘুম ভাঙার পর সে ঘরের দরজা খুলে বেরিয়ে এসে সুদীপ্তাকে এক ফালি নামকাওয়া আসতে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে ভীষণ অবাক। তুমি হঠাৎ আমাদের বাড়িতে? তার চোখে মুখে যে ঘুমের ঘোরটুকু লেগেছিল লহমায় তা ছুটে গেল। সুদীপ্ত বলল, তুমি বাথরুম থেকে ঘুরে এসো, তোমার সঙ্গে আর্জেন্ট কিছু কথা আছে। স্থির দৃষ্টিতে মিনিট খানেক সুদীপ্তার দিকে তাকিয়ে থেকে চানের ঘরে চলে গেল অরিন্দম। মিনিট 15 বাদে ফিরে এসে বলল, চলো আমার ঘরে। আগেরবার সুদীপ্তা যখন এ বাড়িতে আসে, প্রতিমা এবং দেবতোষের সঙ্গে আলাপ করিয়ে দেবার পর নিজের বেডরুমে নিয়ে গিয়েছিল অরিন্দম। বেডরুম আর কি, একটা তক্তপোষের ওপর আধময়লা বিছানা, দেওয়ালে টাঙানো একটা আয়না, কাঠের আলমারি এবং টুকিটাকি আরও কিছু জিনিস। এটা তার পড়ার ঘরও, তাই একটা সস্তা টেবিল এবং চেয়ারও রয়েছে। চারদিকে স্তূপীকৃত বই খাতা, পুরোপুরি অগোছালো এবং বিশৃঙ্খল। এবারও তার হেরফের নেই। অরিন্দম তাকে নিজের ঘরে এনে পড়াশোনার জন্য একমাত্র চেয়ারটায় বসিয়ে নিজে বিছানায় বসল। প্রতিমা চা এবং বিস্কুট দিয়ে নিঃশব্দে চলে গেলেন। দুজনেই টের পাচ্ছিল পরিবেশটা কেমন যেন থমথমে। সেটাকে সামান্য লঘু করার জন্য চায়ের কাপ তুলে নিয়ে আলতো চুমুক দিয়ে একটু হেসে বলল, এই সকালবেলায় লেক গার্ডেন্সের অ্যারিস্টোক্র্যাট পাড়া থেকে ঢাকুরিয়া লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির এই স্যাবি বাড়িটায় হঠাৎ হানা দেবার কারণ? সুদীপ্তা চায়ের কাপটা তুলতে যাচ্ছিল, গম্ভীর মুখে বলল, মজা টজা থাক,
কারণটা কি তুমি ভালো করেই তা জানো। অরিন্দমের চোখ মুখ থেকে হালকা হাসিটা ধীরে ধীরে মুছে গেল। সে সোজাসুজি সুদীপ্তার দিকে তাকিয়ে থাকে। সুদীপ্তা বলল, আজে বাজে কথা বাদ দিয়ে আসল কথায় আসা যাক। বেশ কিছুদিন ধরে তোমার সমস্ত মুভমেন্ট মিস্টিরিয়াস। কি করো কি করো না কিছুই বুঝতে পারি না। আমার কথা না হয় ছাড়লাম, তোমার মা বাবাকেও কিছু জানাও না, তারা ভীষণ চিন্তিত। এবার উত্তরটা পাওয়া গেল, জানি তোমার দুশ্চিন্তাও কম নয়, তা না হলে এই সকালবেলায় ছুটে আসতে না। আসলে কি জানো, কি আমি কি করছি না করছি, কাদের সঙ্গে মিশছি, সেসব তোমাদের জানানো সম্ভব নয়, তাই জানাইনি। কিন্তু সেটা না জানলেই যে নয়। সুদীপ্তার কণ্ঠস্বর থেকে জেদ যেন ঠিকরে বেরিয়ে এলো। অনেকবার তুমি অ্যাভয়েড করেছো, কিন্তু আজ তোমাকে কিছুতেই ছাড়ছি না। যতক্ষণ না একটা বিশ্বাসযোগ্য উত্তর দিচ্ছ আমি বাড়ি ফিরব না। অরিন্দম চুপ। আস্তে আস্তে চোখ দুটো অন্যদিকে সরিয়ে নিল। সুদীপ্তা ছাড়ল না। তুমি আজকাল ক্লাস করো না, না লাইব্রেরিতে যাও। ইনফ্যাক্ট কি চাও তুমি, সেটা স্পষ্ট করে জানতে চাই। অরিন্দমের চোখ দুটো আবার ফিরে আসে সুদীপ্তার দিকে। বোঝা যায় তার মধ্যে কোথায় যেন দ্বিধা চলছে, কিংবা বলবে কি বলবে না তাই নিয়ে দ্বন্দ্ব। দ্রুত সেই ভাবটা কাটিয়ে উঠল সে। মুখটা শক্ত হয়ে উঠেছে, চোখের দৃষ্টিটাও বদলে গেছে, কেমন যেন ধারালো। বলল, আমি একটা ডিসিশন নিয়েছি। কোনো প্রশ্ন না করে তাকিয়ে থাকে সুদীপ্তা। অরিন্দম বলল, আমি আর পড়াশোনা কন্টিনিউ করব না। দিস ফার অ্যান্ড নো মোর। গলার স্বর দৃঢ় এবং অবিচলিত। ঘরের ভেতর আচমকা যেন বাজ পড়ল। এর জন্য প্রস্তুত ছিল না। হতচকিত সুদীপ্তা বলল, মানে? আমি তো স্পষ্ট করেই বললাম, দেয়ার ইজ নো অ্যাম্বিগুইটি। হতবুদ্ধি সুদীপ্তা কিছুক্ষণ যেন কথা খুঁজে পায় না। জিভটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একসময় কণ্ঠস্বরকে বের করে আনতে পারল সে। তুমি ইনস্টিটিউটের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্কলার, ওই রকম রেজাল্ট তোমার, হঠাৎ কি হলো? এরকম একটা ডিসিশন নিলে? আর ইউ ম্যাড? হঠাৎ উন্মাদ হয়ে গেলে? ঠান্ডা গলায় অরিন্দম বলল, না, মস্তিষ্ক আমার ঠিকই আছে। তাহলে? পড়াশোনা বন্ধ করছি, তার কারণ এই এডুকেশনের কোনো প্রয়োজন নেই। দিস ইজ অ্যাবসলিউটলি মিনিংলেস। বিমূঢ়ের মতো তাকিয়ে থাকে সুদীপ্তা। অরিন্দম যা বলছে তার মধ্যে লেশ মাত্র অস্পষ্টতা নেই, তবু কেমন যেন দুর্বোধ্য মনে হচ্ছে। সে শুধু বলতে পারল, মিনিংলেস? রাইট। বিমূঢ়তা কাটিয়ে উঠতে একটু সময় লাগলো সুদীপ্তার। তোমার লন্ডন যাওয়া, অক্সফোর্ড কি কেমব্রিজ ড্রিম, এসবের কি হলো? নির্বিকার মুখে অরিন্দম বলল, ওটা নিয়ে আমি আর ভাবছি না। সেটা কোনো মতেই হতে পারে না অরিন্দম। কি বলতে চাও? তোমার সঙ্গে আলাপ হবার আগেই অক্সফোর্ড কি কেমব্রিজের স্বপ্ন দেখতাম। ইনস্টিটিউটের অ্যাডমিশন নেবার পর দেখলাম তোমার স্বপ্নও তাই। অক্সফোর্ড বা কেমব্রিজ ড্রিম ছাড়া লাস্ট 3 বছরে আমরা জীবনের সব কিছুই শেয়ার করে নিয়েছি। অস্বীকার করতে পারো? ঘরের ভেতর হঠাৎ অপার নৈঃশব্দ নেমে এলো। একসময় আস্তে আস্তে মাথা নাড়ল অরিন্দম। না, অস্বীকার করছি না, কিন্তু আমার লাইফের টার্গেট বলো, লক্ষ্য বলো, পুরোপুরি পাল্টে গেছে। এডুকেশান সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, সোশ্যাল সিস্টেম, এসবে আমার আস্থা নেই। তুমি তোমার স্বপ্ন টপ্ন নিয়ে এগুতে পারো, আমাকে আর তোমার সঙ্গে পাবে না। বুকের ভেতরটা আমূল কেঁপে যায় সুদীপ্তার। তুমি কি সম্পর্কটা আর রাখতে চাও না? অরিন্দম চুপ করে থাকে। ভাবলেশহীন পাথুরে মুখ তার। সমস্ত স্নায়ুমণ্ডলীতে একটা বিস্ফোরণ ঘটে যায় সুদীপ্তার।
চোয়াল শক্ত হয়ে ওঠে, চোখের দৃষ্টি একেবারে স্থির। রূঢ় গলায় বলল, এটা তুমি করতে পারো না। আমি তোমার সব কিছুর বিশ্বাস রেখেছি, তুমি আর তার অসম্মান করতে চাইছো। অরিন্দম, আমরা যেখানে পৌঁছেছি তাতে তোমার একার খেয়াল খুশিতে যা ইচ্ছা করলাম, এখন আর তা হয় না। তাছাড়া তোমার মা বাবার কথা ভেবে দেখেছো? এই যে পড়াশোনা ছেড়ে দিয়েছো, ইনস্টিটিউটে যাও না, ক্লাস করো না, এতে তারা কতটা ভেঙে পড়েছেন। দুজনেই অসুস্থ মানুষ, তাদের ওপর কী পরিমাণ দুশ্চিন্তা চাপিয়ে দিয়েছো, একবার ভেবে দেখেছো? অরিন্দম চুপ। যে যুক্তিগুলো দাঁড় করানো হয়েছে সেসব দিয়ে তাকে টলানো গেল কি না বোঝা যাচ্ছে না। সুদীপ্তা অরিন্দমের দিক থেকে চোখ সরায়নি, পলকহীন কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ক্লাস করছো না, লন্ডন ড্রিম বিসর্জন দিয়েছো, কি করতে চাও তুমি? অরিন্দম বলল, দেশের পচা গলা সব সিস্টেম পুরোপুরি বদলে না ফেললে কোনো আশা নেই। চারদিকে কি অবস্থা দেখছো? অগ্নিগর্ভ, হাজার হাজার ছেলে মেয়ে নেমে পড়েছে, সিস্টেম পাল্টাতেই হবে। অবাক হয়ে শুনছিল সুদীপ্তা। বলল, কিভাবে সিস্টেম বদলানো সম্ভব? সেসব তুমি বুঝবে না। বুঝতে চাইছি কি হবে। তুমি তোমার লন্ডন ড্রিম নিয়ে থাকো না। সুদীপ্তা কোনো কথাই শুনতে চায় না। শেষ পর্যন্ত গলার স্বর অনেকটা নামিয়ে অরিন্দমকে বলতেই হলো, সশস্ত্র আন্দোলনই একমাত্র পথ। সেই পথেই দেশকে নতুন করে গড়া সম্ভব। জানাবার পর বলল, তোমাকে বললাম এটা গোপন রাখবে, নইলে নিজের কথা ভাবি না, কিন্তু তুমি ভীষণ বিপদে পড়ে যাবে। নানা জায়গায় জোরদার খুন, পুলিশের গুলিতে অনেক ছেলে মেয়ে মারা যাচ্ছে। যারা ধরা পড়ছে তাদের ওপর অকথ্য অত্যাচার চলছে। খবরের কাগজে প্রায় রোজই এসব খবর থাকে। সুদীপ্তা জিজ্ঞেস করলো, তুমি কি এই রাজনৈতিক মুভমেন্টে জড়িয়ে পড়েছ? হ্যাঁ, নতুন একটা শোষণ মুক্ত সোসাইটি গড়ে উঠবে, এটাই এখন আমার একমাত্র ড্রিম। এই মুভমেন্টে তা সম্ভব, তুমি সেটা বিশ্বাস করো? করি বলেই তো নেমে পড়েছি।